রাজ্য সরকার এটা করতে পারে না, এটা করার এখতিয়ার নেই তাদের। এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একটা বাইট। তার কারণ প্রত্যেকটা দেশ এবং ভারতবর্ষের সরকারও ভারতবর্ষের সংবিধান অনুসারে তাদের নাগরিকদের তালিকা তৈরি করতে পারে। কার সংগঠিতভাবে বা কোনো রাজনৈতিক দল যদি এটার বিরোধিতা করে তাহলে নির্বাচন কমিশনের এখতিয়ার আছে সেই রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়ার এবং সেই সরকারকে ফেলে দিয়ে প্রেসিডেন্ট রুল জারি করেও নির্বাচন করার এখতিয়ার আছে। তাই এসআইআরকে আটকাতে পারবে না। একজন রাষ্ট্রপতি সাইন করে যদি একটি আইন তৈরি করেন, সেই আইনের বিরোধিতা যদি মাননীয় মুখ্যমন্ত্রী করেন তাহলে উনি সংবিধানের বিরোধিতা করছেন, তার নাগরিকত্ব খারিজ করবে। সেটা কখনোই একটি রাজ্য সরকারের বিষয় নয়। রাজ্য সরকার এ বিষয়ে কোনো কমেন্টসও করতে পারে না। 1987-র আগে যদি ভারতবর্ষে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে, সে যেই রোহিঙ্গা হলেও 1987-র আগে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে সে ভারতবর্ষের নাগরিক। ইচ্ছা মতো কাউকে ডোমিসাইল সার্টিফিকেট কোনো বিউরোক্র্যাটস দিতে পারবে না। কোনো সরকারি অধিকারী চাইলেই আমি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিলাম, চাইলেই কাউকে ভোটার কার্ড ইস্যু করে দিলাম, চাইলেই কাউকে আধার কার্ড ইস্যু করে দিলাম, বা চাইলেই কাউকে বিভিন্ন কাগজপত্র ইস্যু করে দিলাম এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দিলাম। আমার ট্যাক্সের টাকায় যদি কোনো অনুপ্রবেশকারী লক্ষ্মীর ভাণ্ডার পায়, আমি তো সেটাকে সমর্থন করব না। কোনো আন্দোলন বা কোনো কিছু করে এটা আটকানো সম্ভব নয়। যদি আটকাতে যায় তাহলে যারা আটকাতে চাইবে সেক্ষেত্রে তারা আরও উল্টে বিপদে পড়বে। ধারা অনুসারে লিখে দিয়েছে যে কোনো কাগজ ছাড়া সেই ব্যক্তি আবেদন করতে পারবে এবং সরকার তাকে শেল্টার দেবে। পরবর্তীতে সে যখন সুযোগ সুবিধা হবে তখন সেই কাগজগুলো সে শো করাতে পারবে। যেহেতু সেই দেশে সংখ্যাগুরু, তাই সে এই দেশে থাকতে পারে না। সে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসেনি। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসতে পারে একমাত্র সে দেশের সংখ্যালঘুরা। 2026-এর যে নির্বাচন হতে চলেছে এই রাজ্যে, সেই নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচনকে অনেকটা পেছনে ফেলে দেবে। কেন বললাম? তার কারণ বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারটার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই বিষয়টি কিন্তু একই রকমভাবে আমরা এই রাজ্যেও দেখতে পাচ্ছি। এবং যত ভোট বেশি এগিয়ে আসছে, যত মাস একের পর এক মাস সমাপ্তি করে আমরা 26-এর দিকে এগোচ্ছি, তত বেশি দেখতে পাচ্ছি এই যে ভুয়ো ভোটার কিংবা যারা বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে এসে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছে, তারা যেন কোথাও গিয়ে ভয়ে কাঁপছে। এবং শাসক শিবিরের তরফ থেকে কিংবা অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে কেন্দ্র কিংবা রাজ্যে, তারা বারবার এনআরসি কিংবা সিএএ তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি ভয়ের সৃষ্টি করছে। কিন্তু আদৌ কি সিএএ আর এনআরসি এই দুটি কি এক জিনিস? অনেকের কাছে কিন্তু একই রকমভাবে এই দুটোর আলাদা আলাদাভাবে কোনো রকম তারা জানেন না যে সিএ অ্যাকচুয়ালি কী এবং এনআরসিটা কী। তারা হয়তো ভাবেন যে সিএএ যা এনআরসিও তা, কিন্তু সম্পূর্ণভাবে এই ধারণা মিথ্যে। আর সেটা প্রমাণ করার জন্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন গোপাল গয়ালি। গোপালদা, প্রথম যে সরাসরি প্রশ্নের দিকে যাচ্ছি, সিএএ আর এনআরসি যা নিয়ে রীতিমতো যারা সংখ্যালঘু রয়েছেন, বাইরে দেশ থেকে যারা এসছেন এই রাজ্যে কিংবা এই দেশে এসে আছেন, তাদের মধ্যে একটা ভয়ের তৈরি হয়েছে। যদি তুমি এই দুটো বিষয়কে একটু বিশ্লেষণ করো। দুটো বিষয় আমি বিশ্লেষণ করছি। তার আগে আপনি একটা বিষয় বললেন যে এসআইআর যেটা কেন্দ্র সরকার করতে চাইছে, এটা আমি একটু রেকটিফিকেশন করে দিই যে এসআইআর কেন্দ্র সরকার নয়, নির্বাচন কমিশন করতে চাইছে। তো নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার সম্পূর্ণ আলাদা। আর সিএ এনআরসি এই যে দুটো বিষয়, এনআরসি দেখুন 1951 সালে ভারতবর্ষে একটা এনআরসি তৈরি হয়েছিল, ভারতবর্ষের নাগরিকদের একটা তালিকা, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। সেটা পরবর্তীতে কোনো কোনো রাজ্যে আপডেট হয়েছে, কোনো কোনো রাজ্যে আপডেট হয়নি, যে ভারতবর্ষে কারা নাগরিক এবং কারা নাগরিক নয়, বা নাগরিক যারা আছে ভারতবর্ষে তাদের একটা তালিকা তৈরি করা। এটা হলো এনআরসি লিস্ট, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের একটা তালিকা। পরবর্তীতে 1955 সালে একটা নাগরিকত্ব আইন তৈরি হয়েছে। সেই আইনের পরিপ্রেক্ষিতে যারা যারা ভারতবর্ষের নাগরিক হতে পারবেন বা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করবেন, সেই ক্রাইটেরিয়া ফুলফিল অনুসারে তার নামটা পরবর্তীতে এনআরসিতে ঢোকানো হবে, ভারতের জাতীয় নাগরিক পঞ্জিতে ঢোকানো হবে। আর সিএ যেটা বিষয়, সিএ এবং এনআরসিটা সম্পূর্ণ আলাদা। যে 1955 যে নাগরিক আইনটা তৈরি হয়েছিল, সেই নাগরিকত্ব আইনের আওতায় অনেক ব্যক্তিরা ভারতবর্ষের নাগরিক হতে পারেনি। তার ভেতরে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে এসছে দেশভাগের বলি হয়ে, সেই সমস্ত ব্যক্তিদেরকে ভারত সরকার ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য
সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র সরকার তার ক্যাবিনেটে একটি বিল পাস করায় এবং সেটি পরবর্তীতে লোকসভায় এবং রাজ্যসভায় পাস হওয়ার পর মহামহিম রাষ্ট্রপতির দ্বারা স্বাক্ষরিত হওয়ার পর বিলটি আইন রূপে আইনে পরিণত হয়েছে এবং 1955 যে নাগরিকত্ব আইন, সেই আইনের 6B ধারায় এই আইনটিকে ঢোকানো হয়েছে এবং 2024 সালে এই আইনের আওতায় কিভাবে অ্যাপ্লিকেশন করে একজন ব্যক্তি নাগরিক হবেন সেই রকম রুলসও বের করা হয়েছে। তো এই দুটি বিষয় ছিল সিএ এবং এনআরসি। আচ্ছা, দেখা যাচ্ছে যে সিএএ কিংবা এনআরসির যখন প্রস্তাব আসে, রাজ্য সরকার বিভিন্ন মিছিল করেছে, উলুবেড়িয়ার মতো ঘটনা আমরা দেখেছি, উত্তপ্ত হয়ে গেছে, রেল স্টেশন ভাঙা হয়েছে। কিন্তু এই যে রাজ্য সরকারের তরফ থেকে বারবার এটা বোঝানো হচ্ছে যে সিএএ এনআরসি দুটোতে নাকি দেশের যে নাগরিক রয়েছে তাদের স্বাধীনতা কোথাও গিয়ে খর্ব হবে, এটা কি সত্যিই তাই? রাজ্য সরকার এটা করতে পারে না, এটা করার এখতিয়ার নেই তাদের। এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একটা বাইট। তার কারণ প্রত্যেকটা দেশ এবং ভারতবর্ষের সরকারও ভারতবর্ষের সংবিধান অনুসারে তাদের নাগরিকদের তালিকা তৈরি করতে পারে, যেটা এনআরসি, এবং সিএ রাষ্ট্রপতি সাইন করা একটি আইন, যে আইনটা তৈরি হয়ে গেছে এবং কোনো কোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে কোথাও থেকে কোনো স্টে অর্ডার পর্যন্ত নেই এবং কোনো আর্টিকেল 14 বা কোনো কিছু ভায়োলেট করেনি। যত মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট সেগুলোকে খারিজ করে দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনলাইন পোর্টাল জারি করে সেই পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা জানি সংবিধানে 3টে লিস্ট থাকে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। তো নাগরিকত্ব বিষয়টা সেন্ট্রাল লিস্টে আসে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় আসে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেবে কাকে নাগরিকত্ব দেবে, কাকে নাগরিকত্ব দেবে না, কার নাগরিকত্ব খারিজ করবে। সেটা কখনোই একটি রাজ্য সরকারের বিষয় নয়। রাজ্য সরকার এ বিষয়ে কোনো কমেন্টসও করতে পারে না। যদি কোনো কমেন্টস করে থাকে, দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমি এইসব এনআরসি মানি না। ইনি কি বলতে পারেন, মানে সংবিধানে একটা উচ্চ আদালত থেকে যে আইনটা পাশ করা হয়েছে, রাজ্য স্তরে পাশ করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি তার মুখে কি এই ধরনের কথা মানায়? একজন রাষ্ট্রপতি সাইন করে যদি একটি আইন তৈরি করেন, সেই আইনের বিরোধিতা যদি মাননীয় মুখ্যমন্ত্রী করেন, তাহলে উনি সংবিধানের বিরোধিতা করছেন। তার কারণ উনি একজন সাংবিধানিক পদে রয়েছেন, উনি সংবিধানের উপর শপথ নিয়ে উনি ওনার মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে উনি বসে রয়েছেন। উনি সংবিধানকে নিয়ে সংবিধানের ইয়েতে উনি শপথ নিয়েছেন। তো সেই রকম সংবিধানের একটা আইন সিএএ এখন রাষ্ট্রপতি সাইন করে দেওয়ার পরে সেটা 2019-এ ইনঅ্যাক্টেড হয়ে যাওয়ার পর সেটা ডিপার্টমেন্ট থেকে রুলসও তৈরি করে দিয়েছে। তাহলে কি করে উনি বলতে পারেন? এটা ওনার বলার একদম অধিকার নেই, ওনার কোনো এখতিয়ারই নেই এটা বলার। গোপালদা, যে বিষয়টি বারবার আমরা দেখতে পাচ্ছি, যত ভোট এগিয়ে আসছে দেখা যাচ্ছে যে সিএএ মানে যখন সময়সীমা শেষ হয়েছে, যে হিন্দু, খ্রিস্টান কিংবা জৈন যারা পাশাপাশি দেশ থেকে এসেছিল, যারা হয়তো ভারতের নাগরিকত্ব পায়নি এখনো পর্যন্ত, তাদের কি চিন্তার বিষয় রয়েছে? তারা কি 26-এর ভোটের আগে কিংবা এসআইআর যেটা হচ্ছে তাদেরকে কি তাদের দেশে আবার ফিরে যেতে হতে পারে? দেখুন, ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার যারা নাগরিক, এক তো যারা 1951 লিস্টে যাদের নাম ছিল তাদের পারিবারিক সূত্রে ফ্যামিলি ট্রি অনুসারে তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে 1955 আইন অনুসারে 5টি প্রক্রিয়ায় ভারতবর্ষের ব্যক্তিগুলোকে নাগরিকত্ব দেওয়া হয়। একটি হলো জন্মসূত্রে ভারতের নাগরিক, একটি হলো বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিক, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে বাই ন্যাচারালাইজেশন ভারতবর্ষের নাগরিক, একটা হলো বাই ডিসেন্ট ভারতের নাগরিক, এবং আর একটা হলো কোনো টেরিটরি যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়, যেমন সিকিম, গোয়া পরবর্তীতে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে, সেইখানকার লোকেদেরকে ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য করা। রোহিঙ্গারা চলে এসেছে, যাদের হয়তো পরবর্তী যে প্রজন্ম তারা হয়তো ভারতে জন্মগ্রহণ করেছে, তারা কি পাবে ভারতের নাগরিকত্ব? 1987-র আগে যদি ভারতবর্ষে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে, সে যেই রোহিঙ্গা হলেও 1987-র আগে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে সে ভারতবর্ষের নাগরিক। 87 থেকে 2004 পর্যন্ত যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে তাহলে
তার মা বা বাবা যে কোনো একজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। আইদার অফ দ্য প্যারেন্ট শুড বি ইন্ডিয়ান সিটিজেন। যদি 2004-এর পরে ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে তাহলে মা বা বাবা একজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। সংবিধানে এইভাবেই লেখা আছে, আইদার অফ দ্য প্যারেন্ট শুড বি ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড অ্যানাদার শুড নট বি ইললিগাল মাইগ্রেন্টস, যদি 2004-এর পরে জন্ম হয়ে থাকে। তাই 87-র আগে জন্ম নিলে সে অবশ্যই ভারতের নাগরিক, কিন্তু 87 থেকে 2004-এর ভেতরে জন্ম নিলে তার মা বাবা বা একজনকে ভারতের নাগরিক হতে হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি অবাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, যে ইস্যুনের শাসক শিবির পথে নেমেছে, ভাষা আন্দোলন করছে মুখ্যমন্ত্রী, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইআর হওয়ার যে কথা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কিংবা যে ভুয়ো ভোটারদেরকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়াকরণ চলছে, বহিরাগতকে বের করার প্রক্রিয়া চলছে, সেটাকে থেমে থাকবে? বৃহত্তর যদি আন্দোলন সৃষ্টি হয়, বৃহত্তর আন্দোলন সৃষ্টি হোক আর যেটাই হোক, নির্বাচন কমিশনের মতো কাজ করবে। সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটা দল তার মতামত রাখতে পারে, প্রত্যেকটা দল মতামত রাখার পর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর, ওনারা যে পদ্ধতিতে করাবেন সেই পদ্ধতি প্রত্যেককে মেনে নিতে হবে। কোনো আন্দোলন বা কোনো কিছু করে এটা আটকানো সম্ভব নয়। যদি আটকাতে যায় তাহলে যারা আটকাতে চাইবে সেক্ষেত্রে তারা আরও উল্টে বিপদে পড়বে। যদি কোনো একটা সরকার সংগঠিতভাবে বা কোনো রাজনৈতিক দল যদি এটার বিরোধিতা করে তাহলে নির্বাচন কমিশনের এখতিয়ার আছে সেই রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়ার এবং সেই সরকারকে ফেলে দিয়ে প্রেসিডেন্ট রুল জারি করেও নির্বাচন করার এখতিয়ার আছে। তাই এসআইআরকে আটকাতে পারবে না। এটা যেটা করছে এটা পলিটিক্যালি মোটিভেটেড কমেন্ট করছে, যে মানুষকে উস্কে দেওয়ার জন্য শুধুমাত্র, আর কিচ্ছু নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে উস্কে দেওয়া ছাড়া উনি কিছুই করতে পারবেন না। উনি একদম যদি কোনো রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী হয় তার ভোটটা উনি বাঁচাতেও পারবেন না, এবং যদি কোনো উদ্বাস্তু হয় সেই উদ্বাস্তু যদি সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্ব নিতে চায় তাকেও উনি আটকাতে পারবেন না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ভালো করে জানেন। আচ্ছা, যে এনআরসি নিয়ে দেশ তোলপাড় হয়েছিল, এখনো পর্যন্ত উত্তাপ রয়েছে। দেখা যাচ্ছে যে আসামে লাগু হয়েছে এনআরসি, সেই এনআরসি লাগু হওয়ার পরে আসামের কি পরিবর্তন হয়েছে, কিংবা পশ্চিমবঙ্গে যদি এনআরসি লাগু হয় তাহলে পশ্চিমবঙ্গের কি কি পরিবর্তন আসতে পারে, এনআরসি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। এনআরসি আসলে যেটা সুবিধা হতে পারে সেটা হলো যে ইচ্ছা মতো কাউকে ডোমিসাইল সার্টিফিকেট কোনো বিউরোক্র্যাটস দিতে পারবে না। কোনো সরকারি আধিকারিক চাইলেই আমি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিলাম, চাইলেই কাউকে ভোটার কার্ড ইস্যু করে দিলাম, চাইলেই কাউকে আধার কার্ড ইস্যু করে দিলাম, বা চাইলেই কাউকে বিভিন্ন কাগজপত্র ইস্যু করে দিলাম এবং সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা দিলাম। আমার ট্যাক্সের টাকায় যদি কোনো অনুপ্রবেশকারী লক্ষ্মীর ভাণ্ডার পায় আমি তো সেটাকে সমর্থন করব না। আমার ট্যাক্সের টাকায় যদি কোনো ব্যক্তি স্বাস্থ্যসাথী হোক বা কেন্দ্র সরকারের কোনো প্রকল্প, সেটা আয়ুষ্মান ভারত হোক বা কিষাণ সম্মান নিধি হোক, কোনো সুবিধা পাক সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ চাইবে না। তাই ভারতবর্ষের নাগরিক যারা তারাই সুযোগ সুবিধা পাক, তার জন্য এনআরসি হওয়া খুবই, এনআরসি তো অলরেডি আছে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, যেটা নাগরিকদের তালিকা সেটা অলরেডি আছে, সেটাকে আপডেট করবে সরকার। হয়তো সেটা এখনও কোনো নোটিফিকেশান জারি করেনি, করবে কি না তারও কোনো ঠিক নেই, কবে করবে তারও কোনো ঠিক নেই। তো এটা নিয়ে অহেতুক মানুষকে ভুল বুঝিয়ে একটা উস্কে দেওয়ার চেষ্টা করে। এনআরসি লাগু হলে এ রাজ্যে, সেখানে দাঁড়িয়ে কি যারা মুসলিম রয়েছেন কিংবা যারা বাংলাদেশ থেকে একসময় চলে এসেছিলেন বা অন্যান্য দেশ থেকে চলে এসেছিলেন তাদেরকে কি বাইরে তাড়িয়ে দেওয়া হবে? কারণ মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল সরকার এরকম একটা কনসেপ্ট তৈরি করছে। যদি 87-র আগে কারোর ভারতবর্ষে জন্ম হয় সে ভারতবর্ষের নাগরিক, তাকে কোনো এনআরসি লিস্ট থেকে নাম বাদ দিতে পারবে না। যদি 87-র পরে 2004-এর ভেতরে জন্ম হয় তাহলে মা বাবা বা একজন যদি ভারতের নাগরিক হয় তাকেও বাদ দিতে পারবে না। যদি 2004-এর পরে জন্ম হয় তাহলে মা এবং বাবা দুজনই যদি ভারতের নাগরিক হয় তাকেও বাদ দিতে পারবে না। বাদ কারা পড়বে? বাদ পড়বে যাদের জন্ম ভারতবর্ষে নয়, যাদের জন্ম পাকিস্তান, বাংলাদেশ বা অন্য দেশে,
কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সমস্ত ব্যক্তিরা এসছেন তাদের ভেতরে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান যে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা এসছেন তাদেরকে সরকার নাগরিকত্ব দেওয়ার জন্য একটা আইন তৈরি করেছে, যে আইনটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখন আর সিএ বলারও প্রয়োজন নেই, সিটিজেনশিপ অ্যাক্টের 6B ধারা, পুরো ধারা ধরেই বলা যেতে পারে। এখন আর ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল আগে, বিলের পরে অ্যাক্ট হয়েছে, অ্যাক্টের পরে সাইন হয়েছে, সব কিছু হয়েছে, এখন আর কিছু বলার দরকার নেই। এখন 6B-তে অ্যাপ্লিকেশন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে 1955-এর, তার 6B ধারা অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে citizenship.online.nic.in এই ওয়েবসাইট খুলে দিয়েছে যে অনলাইনে আপনারা আবেদন করুন। .nic.in আমরা জানি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট। তো সেই কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে কোনো ব্যক্তি তার ডিক্লারেশন দিয়ে সে আপলোড করে সে আবেদন করতে পারে যে আমি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বরের আগে এসেছি এবং আমি ধর্মীয় এই 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে একটি সম্প্রদায়ের ব্যক্তি। এই ডিক্লারেশন দিয়ে যে কোনো ব্যক্তি আবেদন করতে পারে। যদি তার কাছে কোনো কাগজ এই মুহূর্তে নাও থেকে থাকে, কেন্দ্র সরকার ওই আইনের 10D ধারা অনুসারে লিখে দিয়েছে যে কোনো কাগজ ছাড়া সেই ব্যক্তি আবেদন করতে পারবে এবং সরকার তাকে শেল্টার দেবে। পরবর্তীতে সে যখন সুযোগ সুবিধা হবে তখন সেই কাগজগুলো সে শো করাতে পারবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে ইতিমধ্যে এনআরসির আওতায় এসে মানে আসাম থেকে বেশ কিছুজনকে নোটিশ পাঠানো হয়েছে, কোচবিহারের একজন বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে এবং বসিরহাট, দক্ষিণ 24 পরগনা বেশ কিছু এলাকাতেও যারা বাংলাদেশি, রোহিঙ্গা কিংবা বাংলাদেশি তাদেরকে খুঁজে বের করা হয়েছে। তাদের পরিণতি কী হবে? তাদেরকে কি বাংলাদেশ চলে যেতে হবে কি বা অন্য কোনো প্রসিডিওর কি রয়েছে? 1961-এ আসামে ভাষা আন্দোলন হয়েছিল, বাংলা ভাষা আন্দোলন। আমরা প্রত্যেকে জানি ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের পর কিছু বাংলাভাষী আমাদের বাঙালি সমাজের লোক আসাম ছেড়ে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কিছু জেলাতে এসে চলে এসেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন আত্মীয় স্বজন থাকার দরুন কেউ বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে এসেছেন বা কেউ কর্মসূত্রে এসে পশ্চিমবঙ্গে থেকে গেছেন। তাদের নাম কোনো না কোনো সময় আসামে ছিল এবং তারা আসামের নাগরিক হিসাবে বিবেচিত। কিন্তু আসামের নাগরিক হিসাবে বিবেচিত হওয়ার পরেও তাদের যখন আসাম এনআরসিটা আসে, আসামের সরকার দেখেছে বা ওখানকার কোর্ট দেখেছে, যে ট্রাইব্যুনাল দেখেছে যে এই ব্যক্তিগুলো এনআরসিতে তাদের নাম তোলার জন্য দ্বিতীয়বার ফর্ম ফিল আপটা করেনি। যেহেতু তারা পশ্চিমবঙ্গে চলে এসছে, তাদের ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন মনে করেনি তারা। তো তাই তাদেরকে সরকার চিঠি পাঠিয়েছে যে আপনারা একবার কনফার্ম করুন নিজেদেরকে যে আপনারা কেন ফর্ম ফিল আপ করেননি বা কী কারণ, কি আপনাদের ল্যাকিং আছে। তো সেই বিষয়টার জন্য তাদেরকে একবার চিঠি পাঠিয়েছে। তাদের এইদিকে যদি আমরা দেখি বসিরহাট কিংবা দক্ষিণ 24 পরগনা কিংবা ক্যানিং এর দিকে, যেখানে বাংলাদেশেও তাদের ভোটার কার্ড রয়েছে, আবার ভারতবর্ষ এসে তারা জালভাবে নথি তৈরি করেছে, ভোটার কার্ড তৈরি করেছে, যাদেরকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আইডেন্টিফাই, শনাক্তকরণ করা হয়েছে। তাদের কি পরিণতি হতে চলেছে? যদি অনুপ্রবেশকারী হয় তাকে ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশে ডিপোর্ট করা হবে। যদি সে যেতে না চায় ইচ্ছাকৃতভাবে, কেউ ইচ্ছাকৃতভাবে যেতে না চাইলে সরকার যথারীতি আইনত ব্যবস্থা নিয়ে তাকে পাঠানোর ব্যবস্থা করবে। যদি সে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে থাকে, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, এবং সে যদি 14-র 31শে ডিসেম্বরের আগে এসে থাকে, তাহলে সে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় নাগরিকত্বের দাবি করতে পারে, সে আবেদন করতে পারে এবং প্রশাসন তখন থেকে তাকে সুরক্ষা দেবে। যদি সে 14-র 31শে ডিসেম্বরের পরে এসে থাকে, তাহলে সে FRRO-তে গিয়ে নিজের নাম বা লোকাল SP অফিসে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে লং টার্ম ভিসা, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদের দেওয়া হয়, 5 বছরের লং টার্ম ভিসার জন্য সে আবেদন করতে পারে এবং সে ভিসার জন্য আবেদন করে সে ভারতবর্ষে থাকতে পারে। যে সংখ্যালঘুদের মধ্যে মুসলিমরা রয়েছেন, যারা হয়তো অনেকের মুসলিম যারা সংখ্যালঘু রয়েছেন তাদের নামও সামনে এসছে, যারা দেখতে পাচ্ছি যে শাশুড়ি মাকে মা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করেছে, তাদের কি পরিণত হতে পারবে? আবার সরকারকে দেখা যাচ্ছে যে এই মুসলিমদের উপর যদি কোনো আঁচ আসছে তখন সরকার বেশি একটু উত্তপ্ত হয়ে উঠে পড়ছে বা কিংবা আন্দোলন করতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। সেক্ষেত্রে কি হতে চলেছে?
যদি কোনো মুসলিমের নাম এসে থাকে, সেই মুসলিম ভারতবর্ষে সংখ্যালঘু হতে পারে, কিন্তু সে বাংলাদেশে সংখ্যালঘু নয়, সে বাংলাদেশে সংখ্যাগুরু, সে পাকিস্তানে সংখ্যাগুরু। তো তাকে সংখ্যাগুরু হিসাবে ট্রিট করা হবে, সংখ্যালঘু হিসাবে নয়। এবং সে যেহেতু সেই দেশে সংখ্যাগুরু, তাই সে এই দেশে থাকতে পারে না। সে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসেনি। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসতে পারে একমাত্র সে দেশের সংখ্যালঘুরা। এবং পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে কেন আমরা জানি। সেটা ফিরহাদ হাকিম কলকাতাকে মিনি পাকিস্তান বানাতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গায়েদেরকে প্রোটেক্ট করতে চায়, এবং বাকি হুমায়ুন কবির থেকে শুরু করে প্রত্যেকে চায় যে পশ্চিমবঙ্গের একটা ডেমোগ্রাফিক রূপ বদলে যাক, এবং পশ্চিমবঙ্গ যাতে একটা বাংলাদেশে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা সহিষ্ণুতার পরিবেশ চলছে, সেই রকম একটা সহিষ্ণু পরিবেশ তৈরি করার, একটা ধর্মীয়ভাবে সহিষ্ণু তৈরি করার, এবং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গের জনবিন্যাস, পশ্চিমবঙ্গের ধর্মীয় যে জনবিন্যাস, পশ্চিমবঙ্গ যে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড, সেটাকে পরিবর্তন করে মিনি পাকিস্তান বা মুসলিমদের একটা হোমল্যান্ড তৈরি করতে চাইছে। তো সেই জন্য পশ্চিমবঙ্গে ভোটে জেতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের চিন্তাভাবনা করছে। এতে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী স্বল্পকালীনভাবে লাভ হলেও ভারত সরকার কঠোরভাবে সিদ্ধান্ত নেবে আমি আশা করি, এবং ভারত সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যে এসআইআর আনা হচ্ছে, সেই এসআইআরের মাধ্যমে এই যে ব্যক্তিগুলোর ভোটে মাননীয়া জিততেন, যে ব্যক্তিগুলোর ভোটে মাননীয়া সিকিওর ভাবতেন নিজেকে, সেই ব্যক্তিগুলোর ভোট আর টিকবে বলে আমার মনে হয় না কোনোভাবেই। তার কারণ তারা নাগরিক নিজেদেরকে প্রমাণ করতে পারবে না কোনোভাবেই। যদি হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান হয়, তাহলে সে সিএর মাধ্যমে আবেদন করে নিজেকে নাগরিকত্ব নিয়ে নিতে পারবে সে। কিন্তু যদি সে ওপার বাংলা থেকে আসা কোনো মুসলিম সম্প্রদায় বা সংখ্যাগুরু সম্প্রদায়ের কোনো লোক হয়, সেক্ষেত্রে সে কিন্তু নিজেকে নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।